আপনারা শুনছেন গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2। আমাদের আজকের নিবেদন সৈয়দ মুস্তাফা সিরাজের বর্ণপরিচয়। মফস্বল শহরেও আজকাল ঘরের এত আকাল। বাইরে থেকে এসে কেউ ডেরা পাততে চাইলে তার ভোগান্তির শেষ নেই। সুরজিৎ কদিন থেকে পর্ণার পেছনে লেগে আছে। দিন না মাসিমা আপনাদের ওই ঘরখানা, খামোকা তালা আটকে ফেলে রেখেছেন, দিলে তো এ বাজারে মাসে মাসে কিছু টাকা কড়ি আসে। পর্ণা গোড়ার দিকে পাত্তা দেননি। পর একদিন বললেন, লোকটা কে সুরজিৎ? লোকটা? সুরজিৎ খুব হাসল। লোকটা কি বলছেন মাসিমা? আমার বয়সী ছেলে, তবে আমার মতো গবেট নয়, বিদ্বান। হরিমোহন বিদ্যাপীঠে মাস্টারি করতে এসেছে। তোমার বন্ধু বুঝি? তা বলতে পারেন। এখানে এসে তারপর চেনা জানা। একটা বাজে মেসে আপাতত আছে, তবে মাসিমা আমাদের এখানকার মতো তিলে খচ্চর নয়, খুব ভদ্র নিরীহ ধাতের ছেলে। বলেন তো নিয়ে আসবো বেলা। আজকাল এইরকম হয়েছে, পর্ণা জানেন, কম বয়সী ছেলে মেয়েরাই স্কুল কলেজে মাস্টার হয়ে যাচ্ছে। হিমশ্রী সেদিন তাদের কলেজের এক অধ্যাপিকাকে নিয়ে এসেছিল। পর্ণা দেখে তো অবাক, এই একরত্তি মেয়ে। হিমশ্রী বয়সের তুলনায় একটু এগিয়ে গেছে গায়ে গতরে। অধ্যাপিকাকে দেখাচ্ছিল ছোট বোন। কেউ কেউ অবশ্য শরীরে ছোটবেলাকে আটকে রাখতে পারে। পর্ণা গুম হয়ে ভাবছিলেন। সুরজিৎ বলল, কোনো অসুবিধা হবে না মাসিমা। তাছাড়া ও ঘরের সঙ্গে আপনাদের এই ভেতর বাড়ির কোনো সম্পর্ক নেই, সম্পূর্ণ পেছনে। এপাশের দরজা আটকে দিলে একেবারে সেপারেট হয়ে গেল। অমৃতেন্দু পেছনটা দিয়ে যাতায়াত করবে। তা ঠিক, তবু পর্ণা দোনামোনা করছিলেন। সুরজিৎ, তুমি তো জানো। কথা কেড়ে সুরজিৎ বলল, জানি জানি, আপনি ছাড়ুন তো মাসিমা, ওসব একেবারে বোগাস ব্যাপার, আজকাল কেউ মানে নাকি? পর্ণা একটু কুণ্ঠার সঙ্গে বললেন, তা নয়, তোমার বন্ধুকে কি বলেছ? কি বলবো? দয়ালবাবুর ব্যাপারটা। সুরজিৎ হো হো করে হাসল একচুট। আপনিও যেমন, অমৃতেন্দুর সব সুপারস্টিশন একেবারে নেই। না, তুমি বলেছ কিনা? বলিনি মাসিমা, কি দরকার? ওর এখন যা অবস্থা, একটু সেপারেট মাথা গোজার জায়গা পেলেই কৃতার্থ হয়ে যায়। পর্ণা শক্ত মুখে বললেন, তুমি দয়ালবাবুর ব্যাপারটা ওকে বলবে, তারপর যদি রাজি হয় তখন না হয় কথা। সুরজিৎ সেদিন আর এলো না। পর্ণা মনে মনে একটু চটে গেলেন। এ তো জানা কথাই যে ব্যাপারটা শোনার পর কেউ ও ঘরে এসে থাকতে চাইবে না। 1 বছর ধরে ঘরটা তালা আটকানো আছে। এত যে ঘরের আকাল, কেউ তো এতদিন আসেনি। তার একটাই মানে দাঁড়ায়, কোনো না কোনো সূত্রে জানাজানি হয়ে যায় ব্যাপারটা, পাড়ার লোকে নিষেধ করে। পরদিন সকালে পর্ণার কেমন যেন জেদ অথবা নেহাত খেয়াল হলো ঘরটা খুলে দেখবেন। অনেক খুঁজে পেতে চাবিটা পাওয়া গেল টেবিলের ড্রয়ারে রাশিকৃত জিনিসের ভেতর। অরিন্দ্রনাথ বড় গোছানো মানুষ ছিলেন না। গুছিয়ে দিতে গেলেই হইচই বাঁধাতেন। ওর টেবিলে বসে হিমশ্রী পড়াশোনা করে, কিন্তু যেমন বাবা ছিলেন তেমনি তার মেয়ে। ড্রয়ারটা ব্যবহার করে, অথচ অকেজো জিনিসগুলো বের করে ফেলে দেয়নি। কয়েকটা লাইটার, এক গাদা কলম, নষ্ট রিস্টওয়াচ গোটা 2, এক গুচ্ছের দোমড়ানো কাগজ, শ্যাওলা ধরা কয়েকটা পুরনো মুদ্রাও। তার সঙ্গে হিমশ্রীর কলম, ঘড়ি, ক্রিমের তোবড়ানো টিউব, খুচরো পয়সা, রুমাল, এইসব। যে ঘর দিয়ে ঢোকা যায় সে ঘরে অব্যবহার্য ভাঙাচোরা আসবাব ঠাসা। খিড়কির দরজা দিয়ে পর্ণা গেলেন। ভাঙা নিচু পাঁচিলে ঘেরা এক টুকরো জমিতে আগাছার জঙ্গল গজিয়ে গেছে। দয়ালবাবু ওখানে ফুলবাগান করার চেষ্টায় ছিলেন। সেসব গাছ ঢাকা পড়েছে আগাছার ভেতর। শুধু কোনার দিকে শিউলি গাছটা ঝাঁকড়া হয়ে মাথা তুলেছে। পর্ণা বিস্ময় ও লোভ মেশানো চোখে গাছটা দেখছিলেন। শিউলি ফুলে গাছটা ভরে গেছে। সারা রাত গন্ধে মম করে দিকটা। আগাছা সাফ করে অন্তত সবজি ক্ষেত করলে তো দারুণ হতো। বাড়ির এই পেছনের কথা ভুলে না গেলেও বড় অবহেলা করা হয়েছে, হয়তো অবচেতন আতঙ্কে কিংবা ঘৃণায়। পিছু ফিরে দেখা সবসময় সুখের নয়। তার চেয়ে বড় কথা, আত্মহত্যাকারীকে ক্ষমা করতে দ্বিধা হয় জীবিতদের। তালাটাতে মরচে ধরে জ্যাম হয়ে গেছে বুঝি। পর্ণার হাতে যত ময়লা জমল তত রক্তের ছোপ। ক্লান্ত হয়ে পড়েছিলেন, ঘেমে যাচ্ছিলেন।
চাবি ঘুরিয়ে চাপ দিয়ে কিছুতেই তালাটা খুলতে পারছিলেন না। ওই সময় হিমশ্রী এসে অবাক হয়ে বলল, ও কি মা, ও কি করছো তুমি? চমকে উঠেছিলেন পর্ণা। এমন করে সারা শব্দ না দিয়ে আসতে আছে? রাখতে গিয়ে একটু নার্ভাস হাসলেন। দেখ তো হিমি, খুলতে পারিস নাকি? হিমশ্রী কিন্তু খুব সহজেই খুলে ফেলল তালাটা। তার কপাট ঠেলে দিয়ে নাক ঢেকে সরে দাঁড়ালো। বদ্ধ ঘরের ভেতর থেকে কি একটা গন্ধ বেরিয়ে আসছিল। কিংবা মা মেয়ে দুজনকারই মনের ভুল। মানুষ যে ঘরে বাস করতে করতে মরে যায়, সে ঘরে তার জীবনের গন্ধের মতো মৃত্যুর গন্ধ ছড়িয়ে থাকার কথা। এ কি দয়ালবাবুর মৃত্যুর গন্ধ? হিমশ্রী সন্দিগ্ধ দৃষ্টিতে মায়ের দিকে তাকাচ্ছিল। পর্ণার মুখে ক্লান্তির ভাবটা শক্ত হয়ে বসে গেছে। বাইরে আশ্বিন মাসের উজ্জ্বল রোদ। ঘরের ভেতর চমকে ওঠা অন্ধকার খানিকটা পিছিয়ে গাঢ় হয়ে আছে। পর্ণা দেখছিলেন দয়ালবাবুর রেখাচিত্র। ঢ্যাঙা কালো একটা মানুষ, শক্ত শরীর, একরাশ এলোমেলো চুল মাথায়, মুখ জুড়ে খোঁচা খোঁচা দাড়ি গোঁফ, যেমন তেমন ধুতি পরা সাদাসিধে এক মানুষ। হিমশ্রী দুষ্টমি করে বলতো, দয়াল জেঠু যেন ছবির মানুষ মা। নিঃশব্দ কণ্ঠস্বরহীন প্রকৃতির লোক ছিলেন দয়ালহরি, কিন্তু যখন হাসতেন সে যেন এক সূর্যোদয়। হিমশ্রী বলল, খুললে কেন মা? পর্ণা জবাব না দিয়ে হঠাৎ জোরালো ভঙ্গিতে ঢুকে গেলেন ঘরে। তারপর অস্বাভাবিক দ্রুততায় 3টে জানালাই খুলে দিলেন। ঘরের ভেতরটা আশ্চর্য পরিচ্ছন্ন। পেছনের দিকে বলে ধুলোময়লা ঢোকে না। আর মৃত্যুর কিছুদিন আগে দয়ালবাবু ফিকে সবুজ রং করিয়েছিলেন দেয়ালে। পুরনো বাড়ি বলে জায়গায় জায়গায় ছোপ ফুটে আছে। দেয়ালে বাল্বটার উপর মাকড়সার সামান্য জাল, ছাদের মাঝখানে শূন্য আংটাতেও একটু ঝুল জমেছে। ওখানে একটা ভাড়া করা ফ্যান ছিল, সারা রাত অদ্ভুত শব্দ করত। তার নিচে ছিল দয়ালবাবুর তক্তপোষে সাদাসিধে একটা বিছানা। দেয়ালের হুকে ছিল একটা বাঁধানো ফটো। ফটোতে একগাদা লোকের ভেতর দয়ালবাবু। সেটা অরিন্দ্রনাথ কি করেছিলেন পর্ণা জানেন না। তক্তপোষ, বিছানা, কয়েকটা জামা কাপড় ডোমকে দান করেছিলেন। একটা টিনের তোরঙ্গ ছিল যেন। কি হলো পর্ণার মনে নেই। তারপরে দিনগুলো বড় অশান্তিতে কেটেছিল, তাই খুঁটিয়ে কিছু লক্ষ্য করেননি, মনেও পড়ে না। তোরঙ্গটা পাশের ঘরে আবর্জনার গাদায় চাপা থাকতেও পারে। পর্ণা অন্যমনস্কভাবে সুইচ টিপেই চমকে উঠলেন। আশ্চর্য লাগল, বাল্বটা জ্বলে উঠেছে দেখে। কানেকশন কেটে দেওয়ার কারণ ছিল না, তবু এমন করে বাতি জ্বলে উঠলে বুকটা ধড়াস করে ওঠে। ঘরে যেন জীবন ঘুম ভেঙে উঠে দাঁড়ালো একমুখ হাসি দিয়ে। অরিন্দ্রনাথ মাঝে মাঝে বলতেন, ঘরখানা গঙ্গা জল ঢেলে ধুয়ে ফেলতে হবে। শেষ পর্যন্ত সেটা আর হয়ে ওঠেনি। এদিকে উনিও আর পা বাড়াতেন না, কেউই না। পর্ণার সেই কথাটা মনে পড়ল। বেরিয়ে এসে একটু হেসে বললেন, হিমি, ধুয়ে টুয়ে সাফ করে ফেললে দারুণ হয় না রে? এদিকটা বেশ নিরিবিলি। ধর তুই এসে দিব্যি পড়াশোনা করতে পারিস। আর জঙ্গল সাফ করে ফুল গাছ লাগিয়ে দিলে তো কথাই নেই। খামোকায় আমার একটা ভালো ঘর ফেলে রাখার কোনো মানে হয় না, কি বলিস? হিমশ্রী ভুরু কুচকে বলল, এই ঘরে আমি খুব আসছি। কেন, ভয় করবে তোর? তুমি এসে থেকো মা, দয়াল জেঠুর ভূতের পাল্লায় পড়ে কি হয় দেখবে। ছি, বলতে নেই। পারবে তুমি থাকতে? কেন পারবো না? রাত্রিরে? হ্যাঁ, রাত্রিরেও আমার ভূতের টুতের ভয় নেই। মানো না? তাই বলো রাত্রিবেলা কিসব শব্দ শুনতে পাও? ভয়ের চোটে এদিকের জানালাটাও খুলতে পারো না। পর্ণা হাসতে হাসতে বললেন, তোর দয়াল জেঠুর আত্মা আমার কোনো ক্ষতি করবে না। হিমশ্রী আসতে বলল, দয়াল জেঠু কেন সুইসাইড করেছিল মা? পর্ণার মুখের হাসি নিভে গেল। হিমশ্রী এই প্রশ্নটা প্রথম তুলেছে এতকাল পর। 1 বছর হয়ে গেল প্রায়। হিমশ্রী এতদিন এমন প্রশ্ন করেনি। কেন করেনি কে জানে। হয়তো প্রশ্নটা তার মাথায় আসেনি, অথবা মনে মনে একটা জবাব খুঁজে নিয়েছিল। চাপা নিঃশ্বাস ফেলে পর্ণা বললেন, কে জানে। তারপর ঘরটার দিকে তাকিয়ে রইলেন। যে ঘরে মানুষ আত্মহত্যা করে সেই ঘরটা যেন পৃথিবীর সব ঘরের চেয়ে আলাদা হয়ে যায়, পর হয়ে যায় চিরকালের মতো। সুরজিৎ সেদিনই বিকেলে এলো, সঙ্গে অমৃতেন্দু। হঠাৎ বাইরে যেতে হয়েছিল মাসিমা,
আপনি নিশ্চয়ই ভেবেছিলেন, বলে সে তার বন্ধুর দিকে চোখ নাচিয়ে হাসল। পর্ণা দেখছিলেন অমৃতেন্দুকে, পাতা চাপা ঘাসের মতো ফ্যাকাশে শ্যামবর্ণ শীর্ণ এক যুবক। চোখ দুটো কেমন শান্ত, ভাষা ভাষা দৃষ্টিপাত। চেহারার তীক্ষ্ণতা যে আছে, হঠাৎ করে তা ধরা পড়ে না, একটু দেরি হয়, কিন্তু কেমন যেন চেনা চেনা লাগছিল। হয়তো রাস্তাঘাটে ইতিমধ্যেই দেখে থাকবেন। অমৃতেন্দু বলল, সুরজিৎ আমাকে বলেছে, কিন্তু তাতে কি, ব্যাপারটা অন্য দিক থেকে ভেবে দেখা যায় মাসিমা। এই পৃথিবীতে তো অসংখ্য সাংঘাতিক সাংঘাতিক ঘটনা ঘটেছে, তবু পৃথিবী ছেড়ে মানুষের যাওয়া চলে না। সে শান্তভাবে একটু হাসল। তাছাড়া আমরা কেউ জানি না যেখানে দাঁড়িয়ে আছি সেখানে কি ঘটেছে অতীতে। জানি কি মাসিমা? কিংবা ধরুন জানলেন, জেনেও আপনার কি করার আছে? পর্ণার ভালো লাগছিল কথাবার্তা শুনে। ছেলেটি বেশ। মুখ নামিয়ে বললেন, তোমার আপত্তি না থাকলে। তুমি বলছি, রাগ করো না বাবা। না বললেই রাগ করতুম। অমৃতেন্দু বলল, আমি সব ব্যাপারে ফ্র্যাঙ্ক মাসিমা, ভাড়া টাড়ার ব্যাপারে কিন্তু খোলাখুলি বলবেন। পর্ণা মনে মনে খুশি হয়ে বললেন, বেশ তো, আগে ঘর দেখো পছন্দ হয় নাকি। কি যে বলেন, মাথার উপর ছাদ থাকলেই হলো। খিড়কির দরজা দিয়ে ঘর দেখাতে নিয়ে গেলেন পর্ণা। দরজা সেই সকাল থেকেই হাট করে খোলা ছিল। দুপুরে কাজের মেয়েটিকে বাড়তি পয়সা দিয়ে ধুইয়ে ঝাড়ু দিয়ে সাফ করে রেখেছিলেন। আলোটাও জ্বেলে দিলেন। অমৃতেন্দু প্রথমে পরিবেশ দেখে মুগ্ধতা প্রকাশ করল, তারপর দরজায় উকি মেরেই বলল, অপূর্ব, আমার পক্ষে তো স্বর্গ মাসিমা। পর্ণা একটু হেসে বললেন, স্বর্গে কিন্তু জলের অসুবিধা হবে, বাইরে থেকে আনতে হবে কষ্ট করে। আনবো, আমি সব কাজ পারি, দেখবেন। তারপরই পর্ণা গম্ভীর হলেন, বাইরে থেকেই বা আনবে কেন? যদি থাকোই সে ব্যবস্থা হয়ে যাবে। বাড়িতে টিউবওয়েল আছে। কিন্তু তুমি রেঁধে খাবে না হোটেলে? আসলে পর্ণা চাইছিলেন ও নিক ঘরটা, যা দেয় দিক না, ক্ষতি কি। অমৃতেন্দু বলল, হোটেলে খাচ্ছি, দেখব যদি রেঁধে খেতে পারি। না পারার কারণ কি? কি বলো সুরজিৎ? সুরজিৎ বলল, মাসিমাকে তুমি চিনতে পারছো না, এমন মানুষ কোথাও পাবে না কিন্তু। ও মাসিমা, পেইং গেস্ট হয়ে থাক না, আপনারা যা খান অমৃতেন্দু তাই খাবে। ও তো লাট সাহেব নয়। কি অমৃতেন্দু? অমৃতেন্দু তাকালো পর্ণার দিকে। পর্ণা ভাবছিলেন, ছেলেটিকে কেন যেন আপন আপন লাগছে। একটু পরে বললেন, হিমিও তো কলেজে যায় 10টা নাগাদ, কাজে সকাল সকাল রান্নাটা করতেই হয়। আমার তাতে অসুবিধা হবে না, দুমুঠো চাল ধরিয়ে দিব, কিন্তু তোমার অসুবিধা হতে পারে। কোনো অসুবিধা হবে না, একটা ট্রায়ালও দিতে পারেন। অমৃতেন্দু হাসল। শুধু বলুন কত দিতে হবে। পর্ণা বিব্রত বোধ করছিলেন। সুরজিৎ তার লক্ষ্য করে বলল, শোনো, যা বাজারের অবস্থা সব কনসিডার করে আমার বিচারে অন্তত 250 টাকা তোমার দেওয়া উচিত। মাসিমা কি বলেন? ঘর ভাড়া প্লাস খাওয়া দাওয়া, কি? অমৃতেন্দু বলল, দেব। পর্ণা বললেন, আচ্ছা। আগাম সব টাকা দিয়ে ওরা চলে গেল। টাকাগুলো হাতে নিয়ে অনেকক্ষণ চুপচাপ বসেছিলেন পর্ণা। ঠিক করলেন কিনা বুঝতে পারছিলেন না। ছেলেটিকে তো ভালোই লাগলো। তাছাড়া সুরজিৎ ওর জন্য দায়ী রইল। বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই বলে কেমন একটা অস্বস্তি নিয়ে থাকতে হয়। যা দিনকাল পড়েছে, শুধু একটু খুঁতখুঁতে এসে দাঁড়াচ্ছে হিমশ্রীর কারণে। দোষী ঘরটার দোষ খণ্ডাতে একটু বাড়াবাড়ি হয়ে গেল হয়তো। আগ বাড়িয়ে খাওয়ার কথাটা না তুললেও পারতেন। তবে ছেলেটিকে সচ্চরিত্র বলেই মনে হয়। খারাপ হলে সুরজিৎ কখনো ওর জন্য এমন তাগিদ দিত না। শেষ পর্যন্ত পর্ণা আশ্বস্ত হলেন। হিমশ্রী কলেজ ছুটির পর রোজই সেই অধ্যাপিকার সঙ্গে সন্ধ্যা অবধি কাটিয়ে আসে। যেদিন দুপুরের পর ক্লাস থাকে না, সেদিন একবার বাড়ি ঘুরে যায়। সন্ধ্যায় ফিরে সব শুনে বাঁকা মুখ করে বলল, খামোখা কি সব ঝামেলা জোটাও বুঝি না। তুমিও অবিকল বাবার মতো, দয়াল জেঠুকে জুটিয়ে শেষে ওই হলো। পর্ণা হাসতে হাসতে বললেন, সবাই তো তোর দয়াল জেঠুর মতো বিভাগী পুরুষ নয়। তুই কি ভাবছিস ও ঘরে যে থাকবে সেই সুইসাইড করবে? কেলেঙ্কারি হবে জানো, পাড়ায় মুখ দেখানো যাবে না সেবারকার মতো। পর্ণা কড়া মুখে বললেন, হিমি, বাজে বকিস নে তো। হিমশ্রী শাড়ি বদলাতে গেল। দয়ালবাবুর আত্মহত্যার পর খানিকটা ঝামেলা হয়েছিল বটে। অরিন্দ্রনাথ সামলে নিয়েছিলেন। ঝামেলা হতো না
যদি দয়ালবাবু কাগজে লিখে রাখতেন কিছু। দেয়ালে কাঠকয়লা দিয়ে আঁকাবাঁকা বড় বড় হরফে লিখেছিলেন, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। লেখাটা মোছা হয়েছিল পরে, কিন্তু ভালোভাবে মোছা হয়েছিল তো। এখন হিমশ্রীর কথা সূত্রে সেটা মনে পড়ে গেল। আজ লক্ষ্য করেনি দেয়ালটা, তবে এ নিয়ে চিন্তা করার কারণ নেই। অমৃতেন্দু তো দেখে শুনেই থাকছে। পর্ণা ঘরে ঢুকে বললেন, ছেলেটা 2টো সাবজেক্ট এমএ, জানিস মি? হিমশ্রী চুলের চিরুনি টানতে টানতে বলল, ইস, দুর্ধর্ষ পণ্ডিত, তাই বিদ্যাপীঠের খোয়াড়ে ঢুকেছে। কি করবে তেমন কিছু না পেলে? যা চাকরির অবস্থা। হিমশ্রী হঠাৎ ফিক করে হাসল। একটা রাত্রি থাকলেই টের পাবেন, দয়াল জেঠুর ভূতের পাল্লায় পড়ে দেখবে কি হয়। পর্ণা সকালের মতো আসতে বললেন, ছি, বলতে নেই। অমৃতেন্দু কিন্তু চমৎকার টিকে গেল। মা ও মেয়ে দুজনেই দুদিক থেকে ভেবেছিল শেষ পর্যন্ত টিকতে পারবে না। আর হিমশ্রী তো মুখ টিপে হেসে বলতো, দয়াল জেঠুর সঙ্গে লড়িয়ে দিয়েছ ভালো। পর্ণা রাগ করতেন না এই কথায়, বলতেন, ট্রায়াল দিচ্ছি রে হিমি। পর্ণার পুরনো হাসি খুশি ভাবটা ফিরে এসেছিল। একটা বছর যা গুমোট পরিবেশ গেছে। দয়ালবাবুর আত্মহত্যার পর অরিন্দ্রনাথের অসুখ বিসুখ, তারপর মৃত্যু। দুটোর সঙ্গে কোনো সম্পর্ক নেই, আবার ছিলও হয়তো। অরিন্দ্রনাথের মনে একটা গুরুতর ধাক্কা লেগেও থাকতে পারে। কথাটা ভাবতে গেলে পর্ণার মনে হয় যেন আলকাত্রা মেখে তুলোর গুদুমে ঢুকেছেন। ঝটপট সামলে নেন নিজেকে। তবে যেদিন থেকে অমৃতেন্দু ও ঘরে ঢুকেছিল, প্রথম রাতটা তো ভালো মতো ঘুমোতেই পারেননি পর্ণা। পরের অনেকগুলো রাতও খুব অস্বস্তিতে কাটাতেন। পেছন দিকের জানালা আগে পারতপক্ষে খুলতেন না, রাতে তো নয়ই। অমৃতেন্দু আসার পর সেটা খুলতে শুরু করলেন। ভোরবেলা ওই জানালা দিয়ে উকি মেরে ওদিকটা দেখতেন। একটু বেলা পর্যন্ত ঘুমায় অমৃতেন্দু। সকালে পর্ণা চা দিয়ে আসতেন, তাকে দেখে আশ্বস্ত হতেন, জিজ্ঞেস করতেন, অসুবিধা হয় না তো? অমৃতেন্দু জোরে মাথা নেড়ে বলতো, মোটেই না, রাজার মতো আছি মাসিমা। পর্ণা ভাবতেন, ভালো কিছু জুটলে তো চলেই যাবে, ভালো কিছু জুটলে তো চলে যাবেই, কিন্তু ঘরটার দোষ কেটে বাসযোগ্য হয়েছে, ওইটাই শেষ পর্যন্ত লাভ। এরপর ভাড়াতে জুটতে দেরি হবে না। আজকালকার দিনে একটা বাড়তি ঘর, আয়ের কোনো রাস্তা নেই সংসারে। অরিন্দ্রনাথের সঞ্চয় থেকে দুজনের ছোট্ট সংসার কোনো মতে চলে যায়। অমৃতেন্দু বলেছে, সব কাজ পারে। ওকে দেখলে তা মনে হয় না বটে, কিন্তু সত্যিই পারে। পেছন দিকটা কি জঙ্গল হয়ে গিয়েছিল, মাসখানেকের মধ্যে তা সাফ করে ফুল গাছ পুঁতেছে। বিকেলটা বেশ কাটানো যায় ওখানে। নিচু একটা ইটের পাঁচিল, জায়গায় জায়গায় ভাঙাচোরা হয়ে আছে। তার ওধারে রেলের নয়নজুলি, তারপর রেলইয়ার্ড। হেমন্তের রাতে গাছপালায় কুয়াশা ঝোলে, বৃষ্টি সন্ধ্যায় জোনাকি জলে। শান্টিং করতে করতে ইঞ্জিন চেরা গলায় শীষ দেয়। দূরের ট্রেনের চাপা শব্দ অনেক রাতে। বাড়ির পেছনের এসব ব্যাপার পর্ণার জীবনে ফিরতে শুরু করেছিল। 1 বছর সামনে তাকিয়ে থাকার পর আবার পিছু ফিরে দেখার মতো। ছেলেটার খানিকটা যেন দয়ালবাবুর স্বভাব। কথা বলতে বলতে সেই রকম হঠাৎ চুপ করে যাওয়া, দূরে ভাসা ভাসা দৃষ্টিতে তাকানো, অথবা জ্যোৎস্নায় চুপচাপ ঘাসের উপর দাঁড়িয়ে থাকা। ঘরের জানালা থেকে পর্ণা দেখেন অমৃতেন্দু সাদা হয়ে অতরাতে দাঁড়িয়ে আছে। হিম পড়তে শুরু করেছে। সন্ধ্যার পরেই শিশিরে ঘাস ভিজে চকচকে হয়ে যায়, কিন্তু আর চমকান না পর্ণা। বাগানে রাত বিরেতে যাকেই দেখুন জানেন সে অমৃতেন্দু। সকালে গিয়ে বলেন, অমন করে হিমে দাঁড়িয়ে থাকো, অসুখ করবে যে। অমৃতেন্দু হাসে, আপনি দেখতে পান আমার ইনসমনিয়া আছে মাসিমা, বাইরে একটু ঘোরাঘুরি করলে ঠিক হয়ে যায়। হিমশ্রী গোড়ায় পাত্তা দেয়নি ওকে, কথাবার্তা বড় একটা বলতে চাইতো না। কিন্তু ক্রমশ পর্ণা লক্ষ্য করলেন হিমশ্রীরও চোখ পড়েছে বাড়ির পেছন দিকে। ওখানে তারও অনেক স্মৃতি আছে। সেও কি তার মতো নেপথ্যের দিকে হেঁটে যেতে চাইছে? একটু অস্বস্তি হয় পর্ণার। একটা ছোট্ট কণ্টকিত ক্যাকটাসের পেছনে বড় সর্বনাশ লুকিয়ে থাকতে পারে। কলেজ থেকে ফিরেই হিমশ্রী খিড়কির দরজা খুলে ওদিকে যায়। পর্ণা ঘরের ভেতর থেকে সেই জানালার পর্দা সরিয়ে উকি মারেন। অমৃতেন্দু গুড়ি মেরে বসে ঘাস ছেড়ে কিংবা খুরপি দিয়ে মাটি খোঁড়ে, পেছনে হিমশ্রী দাঁড়িয়ে। একটু পর অমৃতেন্দু টের পেয়ে ঘোরে, হাসে। চোখ জ্বলে যায় পর্ণার।
অবিকল দয়ালবাবুর মতো। চমকানো গলায় একমুখ হেসে বলতেন, পর্ণা দেবী, তোমার স্বভাব আততায়ীর মতো। একদিন হিমশ্রী হাঁপাতে হাঁপাতে এলো। মা মা, দয়াল জেঠুর ছাতাটা পাওয়া গেছে, ঘাসের ভেতর পড়েছিল, শিকটিক সব আস্ত আছে, শুধু কাপড়টা পচে গেছে। ইস, কি ওয়ান্ডারফুল ডিসকভারি মা, ভাবতে পারো? পর্ণা গলার ভেতর বললেন, এতে নাচবার কি হলো? বাজে বলো না, একটা স্মৃতিচিহ্ন না? বুড়োদা ওটা রেখে দিল। বুড়োদা? ওর ডাকনাম বুঝি বুড়ো? বলেনি তো। হিমশ্রীও খুব হাসল, তারপর বলল, বুড়োদা দয়াল জেঠুর কথা খুঁটিয়া তো জানতে চায় কেন মা? যখন যাব খালি ওই কথা, কি করতো দয়াল জেঠু, কি বলতো, ওর কোনো জিনিসপত্র আছে নাকি, এইসব সারাক্ষণ। তুই বুঝি সব বলিস? কেন, বললে দোষ কি? আমাকে কত আদর করতেন দয়াল জেঠু। আচ্ছা মা, দয়াল জেঠুর কোনো জিনিসপত্র নেই আমাদের ঘরে? পর্ণা নিষ্পলক চোখে হিমশ্রীর দিকে তাকিয়ে আস্তে ঘাড় নাড়লেন, বলতে পারলেন না আছে। একটা ছোট্ট তোরঙ্গ অরিন্দ্রনাথ কোথায় যেন রেখেছিলেন, কি আছে ওতে দেখার দরকার মনে করেননি। পর্ণার দেখার ইচ্ছাও ছিল না। এখন মনে হলো খুঁজে বের করে দেখলে হতো। শীত আসতে আসতে অমৃতেন্দুর লাগানো গাছগুলোতে ফুল ফুটল। মা ও মেয়ের খুব আনন্দ। হিমশ্রী তো হিম ভরে চলে যায় বই খাতা নিয়ে। অমৃতেন্দুর ঘুম ভাঙায়। পর্ণাও প্রায় পেছন পেছনে আসেন চায়ের ট্রে নিয়ে। কুয়াশার ভেতর রোদ ফুটতে ফুটতে খোলা চত্বরের মতো এক টুকরো বারান্দায় বসে চা খাওয়া হয়। ইদানিং সকাল সন্ধ্যা এটাই বিলাস। ঠিক আগের দিনের মতো জীবন নিয়ে বাঁচা। এক রাতে বিছানায় শুয়ে পর্ণা বললেন, কি অত কথা বলিস রে তোরা? হিমশ্রী একটু চমকে ওঠে। কখন? সব সময়। কখন আবার? হিমশ্রী লেপে মুখ ঢেকে বলল, তুমি ভীষণ গোয়েন্দা, জানি। পর্ণা কোনই ভর করে উঁচু হলেন। দুপুরবেলা অত হাত মুখ নেড়ে কি বোঝাচ্ছিল ওকে? লেপ থেকে মুখ বের করে হিমশ্রী রাগে চোখে তাকালো। কি ভেবেছে তুমি? বুড়োদা জিজ্ঞেস করছিল কেন দয়াল জেঠু সুইসাইড করেছিল। কি বললি তুই? যা জানি বললুম। কি জানিস? হিমশ্রী পাশ ফিরে বলল, বললুম বাবার সঙ্গে ঝগড়া হয়েছিল, বাবা চড় মেরেছিলেন। পর্ণা ভাঙা গলায় প্রায় চেঁচিয়ে উঠলেন, হিমি, তুই ওকে তাই বললি? বলো না, মিথ্যে বলেছি? তুই দেখেছিলি চড় মারতে? হ্যাঁ, শুধু চড়, ধাক্কা মেরে ফেলে দিয়েছিল বাবা। পর্ণা চুপ করে গেলেন। কিছুক্ষণ পর শ্বাস প্রশ্বাসের সঙ্গে বললেন, বেশ করেছিল, পরের ঘাড়ে বসে থাকবে, খাবে, আবার কুচ্ছা গিয়ে বেড়াবে, রাত বিরেতে মাতলামি করবে। হিমশ্রী পাশ ফিরে থেকে বলল, বাজে বলো না, আমি সব জানি। পর্ণা লেপ ঠেলে উঠে বসলেন। রাগে কাঁপতে কাঁপতে বললেন, কি জানিস? এত যে জানিস জানিস করছিস, বল কি জানিস শুনি। হিমশ্রী নির্বিকার স্বরে বলল, বাবা অনেক টাকা নেয়নি দয়াল জেঠুর কাছে, আমাকে দিয়ে চেয়ে পাঠাতো না বাবার কাছে? বাবার হয়ে তুমি বলতে যেতে না দয়াল জেঠুকে? বলো, মিথ্যা বলছি? পর্ণা ওর মাথায় থাপ্পড় মারলেন। হিমশ্রী ফুপিয়ে উঠল, সত্যি কথা বললেই মার। পর্ণা হাত বাড়িয়ে টেবিল বাতিটা অফ করে দিলেন। তারপর ভারী শরীর টেনে সেই জানালার কাছে গেলেন। জানালাটা খুলে পর্দা সরিয়ে তাকিয়ে রইলেন। শীতের জ্যোৎস্নায় আর কুয়াশায় ঝিম মেরে আছে প্রকৃতি। অমৃতেন্দুর ঘরে এখনো আলো। দরজা খোলা। একটু পরে হঠাৎ চমকে উঠলেন পর্ণা। সাদা জ্যোৎস্নায় কালো হয়ে যেন দয়ালবাবুই বাগানে দাঁড়িয়ে আছেন। চোখ ফেটে জল এলো পর্ণার। হিমশ্রী আজ ওঠেনি অন্য দিনের মতো। পর্ণার ঘুম হয়নি ভালো। বুঝতে পারছিলেন পেছন দিকটায় ফিরতে গিয়ে ভুল করেছেন। জায়গাটুকু বেচে দিতে হবে। যে কিনবে সে সব মিসমার করে ঘরবাড়ি তুলবে। ঘরবাড়ির জন্য জায়গা জমির যে আকাল পড়ে গেছে, বেচতে চাইলে কত লোক দৌড়ে এসে সাদাসাদি করবে। কড়া কথাটা বলার জন্য তৈরি হয়ে গেলেন পর্ণা। হাতে চায়ের পাত্র ছিল না রোজকার মতো। দরজার সামনে দাঁড়িয়ে আস্তে করে ডাকলেন। সাড়া এলো না। কড়া নাড়লেন। তবু অমৃতেন্দুর সাড়া নেই।
অস্বস্তিতে অস্থির হয়ে পর্ণা দরজায় ধাক্কা দিতে শুরু করলেন। দয়ালবাবুর বেলাতেও তো এমন হয়েছিল, ভেতরে এমনি আলো জ্বলছিল। আবার কি কোনো সর্বনাশ ঘটল তাহলে? কিন্তু অমৃতেন্দু দরজা খুলে দিল, চোখ দুটো লাল, ভিজে দেখাচ্ছে। পর্ণা গম্ভীর মুখে কড়া কথাটা বলতে গিয়েই থেমে গেলেন। ঘরের ভেতর বাল্বটা জ্বলছে, তারই নিচে ফিকে সবুজ দেয়ালে দয়ালবাবুর হাতের সেই লেখাটা আবার অক্ষরে অক্ষরে ফুটে বেরিয়েছে, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। পর্ণা রূঢ় কণ্ঠস্বরে বললেন, এ কি করেছ? তারপর ভাঙা গলায় চেঁচিয়ে উঠলেন, কেন করেছ? অমৃতেন্দু একটু হাসল। বাবার হাতের লেখাটা উদ্ধার করছিল মাসিমা। বাবা? দয়ালবাবু তোমার বাবা? পর্ণা নিঃসাড় হয়ে গেলেন কয়েক মুহূর্ত, এরপর আস্তে আস্তে ভেতরে ঢুকলেন। অমৃতেন্দুকে তাই এত চেনা লেগেছিল? ওর চলাফেরা, কথাবার্তার ভঙ্গি, তাকানো, খাওয়া দাওয়া। অমৃতেন্দুর দিকে তীক্ষ্ণ দৃষ্টে তাকালেন পর্ণা। এতক্ষণে ওই লেখাটার মতো দয়াল হরি ফুটে উঠেছেন ওর চেহারায়। পর্ণা ধরা গলায় বললেন, এতদিন বলতে কি হয়েছিল? অমৃতেন্দু আঙুলের দিকে চোখ রেখে বলল, বলতে সাহস পাইনি মাসিমা। বললে কি ঘরটা দিতেন আমাকে? নিশ্চয়ই দিতেন না। পর্ণা চুপ করে থাকলেন। সত্যি তো, দিতেন না। এই ঘরের ভেতর গোপন গভীর কলঙ্ক আছে। দয়ালবাবুর ছেলেকে সেখানে ঢুকতে দিতে বিবেকেও তো বাধ্য। অমৃতেন্দু মুখ তুলে বলল, আপনি বসুন মাসিমা। পর্ণা এগিয়ে এসে তক্তপোশের বিছানায় বসলেন। দয়ালবাবুর ছেলে টেলে ছিল আমরা জানতুম না, উনি বলেননি। অমৃতেন্দু লেখাটার দিকে তাকিয়ে বলল, বাবাকে আমি দেখিনি, কাকার কাছে শুনেছি রাজনীতি করে বেড়াতেন, ভবঘুরে প্রকৃতির মানুষ ছিলেন। তোমার মা? মা আমাকে নিয়ে দাদামশাইয়ের কাছে থাকতেন। আমার 6 বছর বয়সে মা মারা যান, দাদামশাই মারা যান। তখন কাকা আমাকে কলকাতায় নিয়ে গিয়েছিলেন। কিভাবে জানলে তোমার বাবা এখানে থাকতেন? জানতুম না, এখানে এসে ঘর খুঁজছিলুম। সুরজিৎ বলল, সুইসাইড করে ঘরে থাকতে পারবো নাকি? বললুম, কেন পারবো না। তখন আমাকেও সব বলল। নাম শুনে ভীষণ চমকে গেলুম। তারপর হিমশ্রীর কাছে। পর্ণা দ্রুত বললেন, কি শুনেছ হিমির কাছে? মেসোমশাই আর বাবা নাকি একসঙ্গে জেলে ছিলেন, সেই সঙ্গে বন্ধুতা। একই পলিটিক্যাল পার্টির লোকেদের মধ্যে এটা তো স্বাভাবিক। মাসিমা, আমি আরো জানতে চাই বাবার সম্পর্কে। হিমশ্রী তো অনেক কিছু জানে না। পর্ণা মুখ নামিয়ে বিছানার চাদরে আলতোভাবে হাত বুলিয়ে বললেন, পরে ওরা পার্টি ফার্টি ছেড়ে দিয়েছিল অবশ্য। ব্যবসা করার প্ল্যান করতেন, কিন্তু এসব মানুষ কি ব্যবসা করতে পারে? খালি পাগলামি। বুঝতে পারছি। তুমিও তো দেখছি কম পাগল নও। পর্ণা একটু হাসলেন। রাত জেগে ওসব কেন করেছ? লেখাটা? অমৃতেন্দু একটু হাসল। হিমশ্রী কাল সন্ধ্যায় হঠাৎ বলল, ওখানে বাবার হাতের লেখা নাকি আছে। খুঁজে দেখলুম, ঠিক তাই, একেবারে মোছা যায়নি। হিমশ্রীকে বললুম এক টুকরো কাঠ কয়লা এনে দিতে। ভীষণ ইচ্ছে করছিল বাবার হাতের লেখা দেখতে। বাবাকে তো কখনো দেখিনি মাসিমা। তোমার বাবার একটা ছবি ছিল, গ্রুপ ফটো, কোথাও আছে হয়তো, দেখব খুঁজে। পর্ণা উঠে দাঁড়ালেন। একটা কথা বলি শোনো, ওই লেখাটা মুছে ফেলো। শিগগির এক পোচ রং করিয়ে দেব বরং। আর পর্ণা কি একটা বলতে গিয়ে ভুলে গেলেন। বসো, চা নিয়ে আসি আগে, বলে বেরিয়ে গেলেন। হিমশ্রী কুকার জেলে কেটলি চাপিয়ে দিয়েছে, চুল আছড়াচ্ছিল ড্রেসিং টেবিলের সামনে। পর্ণা ব্যস্তভাবে ঢুকে বললেন, ও হিমি, জানিস অমৃতেন্দু দয়ালবাবুর ছেলে। আমি তো তাজ্জব হয়ে গেলুম শুনে, এখনো যেন বিশ্বাস হচ্ছে না রে। বিশ্বাস না হওয়ার কি আছে, তোমার তো সপ্তাহতেই লাফালাফি। তোর অবাক লাগছে না? না। পর্ণা মেয়ের মুখের দিকে তাকিয়ে গুম হয়ে গেলেন। ওর মুখে বিন্দুমাত্র বিস্ময় নেই, নির্বিকার। চুলে চিরুনি চালিয়ে গিট ছাড়াচ্ছে। তারপর আঙুলের ডগায় একটু ক্রিম নিয়ে মুখে ঘষতে ঘষতে বলল, কি দেখছো, চায়ের জল ফুটছে না? পর্ণা আস্তে আস্তে বললেন, তুই বুঝি জানতিস সব? তোমার মতো হইচই স্বভাব তো আমার নয়।
বলে হিমশ্রী তার পড়ার টেবিলের কাছে গিয়ে বই বাঁচতে থাকলো। তারপর কয়েকটা বই আর খাতা নিয়ে বেরিয়ে গেল। পর্ণা ভারী একটা নিঃশ্বাস ফেলে রান্নাঘরে গেলেন। ছেলেটার এখন মন ভালো নেই। এখন গিয়ে হিমির জ্বালাতন করাটা হয়তো ঠিক হচ্ছে না। পর্ণা খুব সময় নিয়ে চা তৈরি করছিলেন। বুক থেকে কি কষ্ট বা সুখ ঠেলে আসছে শুধু। খুব কাঁদতে ইচ্ছে করছে আজ। সৈয়দ মুস্তফা সিরাজের গল্প বর্ণপরিচয় আপনারা শুনছিলেন গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2 তে। আপনারা যারা নিয়মিত ছোট গল্প শুনতে চান তারা এই চ্যানেলে সাবস্ক্রাইব করে নিতে পারেন। সামনের দিনগুলোতে ছোট গল্প বড় গল্প মিলিয়েই আমরা এখানে দেব। আপনারা সাথে থাকবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। নিজে ভালো থাকবেন, আশেপাশে মানুষকে ভালো রাখার চেষ্টা করবেন। টাটা।